ঘুরতে যেতে কে না ভালোবাসে। দুদিনের ছোট ছুটি হোক বা সপ্তাহ শেষে মনের ক্লান্তি দূর করতে কাছে পিঠে অনেক জায়গা থাকলেও সমুদ্র সৈকতের কথা সবার আগে মনে আসে। তারপর আবার যদি একসঙ্গে ছয়টি সমুদ্র সৈকত দেখা যায় তাহলে তো কথাই নেই। আর কলকাতার কাছেই আছে দীঘা। দীঘার কথা যেন সবার প্রথমে মনে আসে। বারবার দীঘা গেলেও মন ভরে না। তাই কে কতবার দীঘা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীঘা ঘুরতে গেলে এবারে একটা বাড়তি পাওনা হলো পুরীর আদলে শ্রী জগন্নাথ মন্দির আর একসঙ্গে অনেকগুলো সমুদ্র সৈকত ঘুরে দেখা, যেমন তালসারি সমুদ্র সৈকত, উদয়পুর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এবং দীঘা তো আছেই। দীঘার বীচ বাদ দিলে বাকি বীচগুলো প্রায় নিরিবিলি। স্বচ্ছ জলে সামুদ্রিক প্রাণী, রিভার র্যাফটিং, প্যারাসেলিং, মোহনায় সূর্যোদয় দেখা, খাওয়া দাওয়া আর জমিয়া আড্ডা দিয়ে দুটো দিন সুন্দরভাবে কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে বা বাবুঘাট থেকে প্রচুর ভালো ভালো বাস যেমন ছাড়ে, তেমনি হাওড়া থেকে সকাল 6:40 তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং দুপুরে 3:05 কান্ডারি এক্সপ্রেস ছাড়ে। এছাড়াও দুরন্ত এক্সপ্রেসও আছে। সাঁতরাগাছি থেকেও ট্রেন পেয়ে যাবেন। আমাদের ট্রেন সকাল 6:45 তাম্রলিপ্ত ছিল, কিন্তু ট্রেন লেট করে 10:40 এলো। দীঘা পৌঁছাতে আমাদের দুপুর গড়িয়ে গেল। দীঘা স্টেশনের বাইরে থেকে আপনি অনেক টোটো পেয়ে যাবেন। আবার হোটেল বুক করা থাকলে হোটেল থেকেও টোটো পাঠিয়ে দেয়। এখানে একটা কথা বলে রাখি, যদি দীঘায় ভিড় হওয়ার সম্ভাবনা না থাকে, যদি কোনো উৎসব না থাকে, তাহলে আপনি অবশ্যই গিয়ে হোটেল রুম বুকিং করবেন। ফোনে বুকিং করলে আপনি ঠকে যেতে পারেন। আমরা একটা টোটো নিয়ে চলে এলাম একদম নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছে। এখানে অনেক হোটেল আছে। আমরা সুইট হোম নামে একটা হোটেলে রুমের জন্য খোঁজ করতেই সেখানে পেয়ে গেলাম, এবং তাও মাত্র 850 টাকায়। সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের দূরে এই হোটেলটি বেশ বড় এবং রুমগুলো খুব সুন্দর ছিল। 850 টাকার হিসাবে এই রুম ভাবাই যায় না। এখানে পরপর অনেকগুলো হোটেল আছে, যে কোনো একটা হোটেল দেখে নেওয়া যেতে পারে। তবে আমার মনে হয় ফোনে বুকিং করার থেকে এখানে এসে দেখে বুকিং করা অনেক ভালো, কারণ সেক্ষেত্রে কী হয়, হোটেলের রুমগুলো দেখা যায় আর দামটাও একটু কিন্তু কম হয়। বেশ বড় বড় হোটেল আছে। আমাদের হোটেলটা তো এই যে দেখিয়েছি, এটা আমরা যে হোটেলটা আছি সুইট হোম। আলমারি, ক্যাবিনেট, টিভি, ব্যালকনি, সুন্দর বাথরুম সব ছিল। প্রত্যেকটা হোটেলে তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যদিও আমরা খেতে গিয়েছিলাম ফুড প্লাজা নামে একটা রেস্টুরেন্টে। এদের খাবারটা বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে সবাই গেলাম সমুদ্রের ধারে। যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, ট্রেন লেট করার কারণে, তাই আজ আর জলে নামা হয়নি। আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে সকাল হতেই আমরা ঝাঁপিয়ে পড়লাম দীঘার সমুদ্র সৈকতে। আর অ্যাডভেঞ্চারের টান কিছুতেই ছাড়তে পারলাম না। সমুদ্রের ভিতরে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত আমরা রিভার র্যাফটিং করলাম। আমাদের জয়শ্রী ম্যাডাম যাবো কিন্তু বোটিং করতে অনেক দূর, একদম সমুদ্রের ভেতরে। যারা এখানে আসবেন তারা কিন্তু বোটিং করতে পারবেন এখানে। এই রিভার র্যাফটিংয়ের প্রথম ধাপ হলো সুরক্ষা বলয়। প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। একদম সেফটি, মানে যদি পড়েও যাই তাহলে আর ডুববো না। এই যে মেয়েটাকে খেয়াল রেখে হাত পাতে আমি একটা স্টার পিস দিতে হয় না, ওকে আদর করো। অনলাইন অনেকটা দূর, আর লাইফ জ্যাকেট কিন্তু দিয়েছে, দারুণ লাইফ জ্যাকেট। এবার পড়ে গেলেও কিন্তু আমরা ডুববো না, একদম ভেঙে থাকবো। আর এত ছোটো ছোটো বাচ্চা যাচ্ছে, কেমন লাগছে? দারুণ। ওই যে আমাদের এক ম্যাডাম পড়ে যাচ্ছে, পেমেন্টটা করে দিতে হবে। হ্যাঁ, পেমেন্টটা করে দিতে হবে। এখানে চেয়ারে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠেছে ওটাতে আমায় পাঠাও। 1800 টাকা ওটা।
ও ওটা ওটা দারুণ। সমস্ত প্রস্তুতি সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম সেই বিপজ্জনক যানটির দিকে। দেখলেই মনে হবে এই বুঝে উল্টে যাবে, কিন্তু না, তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে যে উল্টায় না এমনটা কিন্তু নয়, কখনো কখনো উল্টেও যায়। দুটো হাত এদিকে করো, দুটো হাত এদিকে করো। ব্যালেন্স থাকো, ব্যালেন্স থাকো। পিয়াসের র্যাপটিং মনে রাখা। ওইটা তো আমার একদম। সমুদ্র থেকে ফিরে খাওয়া দাওয়া করে এবার আমরা প্ল্যান করলাম সাইট সিনে যাব। দীঘার সাইট সিন একদিনেও করা যায়, আবার দুদিনেও করা যায়। তবে আমার মনে হয় দুদিনেই ভাগ করে করলে দেখতে সুবিধা হয়, তা না হলে অনেক কিছু বাদ চলে যেতে পারে। এখন 3টে বাজে। একটা অটো ডেকে আমরা হোটেলের সামনে থেকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে হ্যাঁ, প্রথমে আপনার এই তালসারি সাইডে যাবেন। প্রথমে আপনার দুটো মন্দির দেখাবো, আচ্ছা, তারপরে তালসারি, তারপরে উদয় দুটো মন্দির দেখে তালসারি, তারপর উদয়পুর, আর রানিংয়ে কাজবাগান, উড়িষ্যা বলে এগুলো দেখাবো। এগুলো আজকে প্রথম দিনের। দীঘাতে যে সাইট সিনগুলো আছে সেগুলো তো দুদিনে করা যায়, আবার একদিনও করা যায় না? কেউ চাইলে একদিনে করতে পারেন, কেউ চাইলে দুদিন। দুদিনে করতে, আমরা দুদিনই করবো। তা দুদিনে করতে গেলে মোটামুটি 3টে নাগাদ বেরোলেই হয়ে যাবে, তাই তো? আর একদিনে করলে 5টা, করলে ভোরে সকাল 6টার দিকে বেরোতে হবে, 5টা 6টার মতন বেরোতে হবে, সারাদিন লাগবে করতে। তার মনে হয় দুদিন করা ভালো। দুদিন এবারই যার যেরকম ডিপেন্ড হতে। বেশ, আমরা তাহলে প্রথমে যাবো তালসারির দিকে, মানে উড়িষ্যার দিকে যেটা হচ্ছে। অটো আমাদের নিয়ে উড়িষ্যার দিকে রওনা দিল। কিছু দূর যেতেই দেখলাম কাজু বাগান, কিন্তু বাগানে ঢুকতে পারলাম না। কাজু ফুলে জলাশয় গেট বন্ধ আছে। এগুলো কাজু আছে। কাজু বাগান দেখা শেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার পার করে চলে এলাম বিখ্যাত চন্দনেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দির খুবই জাগ্রত। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে। কিছুটা সময় এখানে কাটাবেন, দেখবেন খুব ভালো লাগবে। শিব মন্দির থেকে বের হয়ে 3-4 কিলোমিটার দূরেই আছে তালসারি সমুদ্র সৈকত। যেমন সুন্দর তেমনি নিরিবিলি এই সমুদ্র সৈকতটি। এপাশে হচ্ছে বিশাল বড় ঝাউবন, ঘন ঝাউবন, আর ঠিক এই পাশটা হচ্ছে সমুদ্র। এই যে দেখা যাচ্ছে পেছন দিকটা সমুদ্র। আর একটা সুন্দর মেরিন ড্রাইভ করেছে এখানে, সবে তৈরি করছে, এখন প্রায় শেষের দিকে। খুব সুন্দর। এখানে বসার জায়গা, এখানে বসে থাকা যাবে। একটা অসাধারণ পরিবেশ এখানে, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি। একটু রোদ আছে, সামান্য রোদ। আর ঝাউবনে কিন্তু শন শন শব্দ হচ্ছে, কারণ ঝাউয়ের পাতাগুলো যে সরু সরু, তো এখানে যখন বাতাস বেঁধে যায় তখন শব্দটা হয়। ঝাউবনের মধ্যে একটা সুন্দর একটা, মনে হচ্ছে যেন একটা মায়াবী শব্দ এখানে, খুব সুন্দর লাগছে। এই যে তালসারি থেকে, এই তালসারি থেকে যে রাস্তাটা তৈরি হয়েছে নতুন, একদম সমুদ্রের কিনারা ধরে একদম দেখা যাচ্ছে। এগুলো পাশে ঝাউবন, আর এক পাশে তো তালসারি বিচ। এই যে যে সামনে দিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে, এইটা কিন্তু একদম সোজা চলে গেছে উদয়পুরে। উদয়পুর বিচে গিয়ে এটা মিশেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, এই যে রাস্তাটায়, এই রাস্তাতে শুধুমাত্র বাইক যেতে পারবে, কোনো 3 হুইলার মানে অটো, টোটো বা অন্য কোনো গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবে না। রাস্তাটা ভীষণ সুন্দর, নতুন রাস্তা, একদম সমুদ্র তীর বরাবর এটা করেছে। এখানে হেঁটে যেতে পারবে, কিন্তু গাড়িতে করে যেতে পারবেন না, শুধু বাইক যেতে পারবে। আর যদি কাউকে গাড়িতে যেতে হয় তাহলে আবার ঘুরে যেতে হবে, চন্দনেশ্বর মন্দির দিয়ে বেরিয়ে মেন রোড দিয়ে আসতে হবে, এবং রাধাকৃষ্ণ যে মন্দির, রাধাকৃষ্ণ মন্দির পাশ দিয়ে উদয়পুর বিচে ঢুকতে হবে। এটা হলো সেই রাধাকৃষ্ণ মন্দির। উদয়পুর যাওয়ার পথে এটা দেখে নিতে পারেন। এখানে এত ভিড় কেন জানেন? সবাই কিন্তু আমার মতো পর্যটক নন, বেশিরভাগই হলো বরযাত্রী বা কন্যাযাত্রী। এখানে
ওড়িয়া আদিবাসীদের বিয়ের আসর বসেছিল। এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম উদয়পুর বিচে। তখন সন্ধ্যা 6টা বাজে। আমার ছবি তো দেখি, আমার ছবি দেখে না, বহুত ছবি আছে আমার। ইউটিউবে দেখে না, এইখুনি বের করে দিও, গ্যারান্টি দেবো। এটা হলো উদয়পুর বিচ, মানে এটাকে মিনি গোয়া বলা যেতে পারে। কারণ এই দেখুন এখানে হুক্কা, একদম বাইরেই হুক্কা, এই সব ছোটো ছোটো টেবিল পাতা যেগুলো তা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ওপেন ড্রিঙ্ক করছে। বিয়ার থেকে শুরু করে ওয়াইন, যে কোনো ধরনের ওয়াইন কিন্তু এর ছোটো ছোটো যে টেবিলগুলো পাতা আছে না, সবাই খায় ওই ছোটো যেগুলো আছে। মাছ রেডি করে দেবে, এখানে প্রত্যেক টেবিলে মাছ আছে, প্রত্যেক টেবিলে যারা মাছ বিক্রি করছে তারাই বসার ব্যবস্থা করবে আর খাওয়ার ব্যবস্থা করবে। এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো, কারণ এখন 6টা বাজে, একদম পুরো 6টা বাজে বন্ধ হয়ে গেছে, তার জন্য এখানে সব উঠে যাচ্ছে। সারাদিন সকাল 6টা থেকে বললো, সকাল 6টা থেকে যতক্ষণ আর সন্ধ্যা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা চলে। তো জোর করে 8টা পর্যন্ত এরা রাখে। সূর্য প্রায় ডুবেই গেছে, দেখাও কম যাচ্ছে। উদয়পুর বিচে বেশি সময় না কাটিয়ে চলে এলাম ঢেউ সাগরে। এটি একটি সুন্দর সাজানো পার্ক, যেটা রাত্রেই বেশি ভালো লাগে, দিনে এলে এত ভালো লাগবে না। ঢেউ সাগরই আমরা প্রথম দিনের সাইট সিন শেষ করি। দ্বিতীয় দিনের সাইট সিন আমরা শুরু করি পরের দিন ভোর 5টা থেকে। চেয়ারটা বসে একটু। না ঠিক আছে, আম কই দেখ বাম্বুয়া। আজ আমাদের দীঘায় তৃতীয় দিন। ভোর 5টায় বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের সাইট সিনের উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মোহনায়। ততক্ষণে মোহনার বিখ্যাত মাছের বাজার শুরু হয়ে গিয়েছে। মাছগুলো খুব টাটকা, কিন্তু শুটকি মাছের গন্ধে আপনার গা গুলিয়ে উঠতে পারে। আমরা মোটামুটি 5টা 15-এর মধ্যে হোটেল থেকে বেরোলাম মোহনাতে আসার জন্য। আর এখন মোহনাতে দাঁড়িয়ে আছি 5:30 বাজে। 15 মিনিট লাগলো এখানে আসতে, 15 থেকে 17 মিনিট লাগে। এই মোহনার বিচে দাঁড়িয়ে সূর্যোদয় দেখবো বলেই কিন্তু আজকে এখানে চলে এলাম সকালবেলায়। আর এখানে মাছের বাজার কিন্তু খুব বড়, মাছের গন্ধে ম করছে ওখানে। তো ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি চলে এলাম একদম বিচে। ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ঢেউ দেখাচ্ছি, দাঁড়ান। মাছের বাজার পার করে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। আমার আসার আগেই অনেকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সূর্যোদয় দেখার জন্য। যারা মাছ খুব পছন্দ করেন তারা এখান থেকে বিভিন্ন প্রকার মাছ কিনে নিতে পারেন। মোহনা থেকে 30 মিনিট দূরেই হলো তাজপুর সমুদ্র সৈকত। লোকজন নেই বললেই চলে, একদম নিরিবিলি। স্থানীয় দোকানদাররা বললেন দুপুরের পরে লোকজন কিছুটা আসেন, তাও খুব বেশি নয়। তবে একান্তে সময় কাটানোর জন্য একদম সঠিক জায়গা হলো এই তাজপুর। আমফানের সময় তাজপুরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন যেটা তাজপুর হিসেবে দেখছেন সেটা আমফানের পরে তৈরি করা হয়েছে, এখনও কাজ চলছে। নিরিবিলি সমুদ্র সৈকত তাজপুর থেকে ফেরার পথে আমরা দেখে নিলাম শঙ্করপুর সমুদ্র সৈকতটিও। এই শঙ্করপুর বা তাজপুর সমুদ্র সৈকত জমজমাট না হলেও, বিশেষ কোনো হোটেল না থাকলেও, তবে ধীরে ধীরে এখানে কিন্তু হোটেল তৈরি হচ্ছে। একটা সময় কিন্তু আসবে যখন এই তাজপুর বা শঙ্করপুর বেশ জমজমাট হয়ে উঠবে। দুপুরের মধ্যে আমাদের সব কিছু দেখা প্রায় শেষ। দীঘার সাইট সিন
আমরা দুদিনে ভাগ করে নেওয়ার কারণে সব জায়গাগুলোই বেশ ভালোভাবে সময় নিয়ে দেখতে পেরেছি। একদিন করলেও এই গাড়ি ভাড়া 1400 টাকা, আর দুদিনে ভাগ করে করলেও গাড়ি ভাড়া সেই 1400 টাকাই লাগে। তাহলে আমরা কেন একদিনে সব তড়িঘড়ি দেখব? তাই ঠিক করলাম দুদিনেই আমরা সুন্দরভাবে সমস্ত সমুদ্র সৈকতগুলো দেখে নেব। হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা পৌঁছে গেলাম পাশেই অমরাবতী পার্কে। কিন্তু গিয়ে আমরা খুবই আশাহত হলাম। এই পার্কের মধ্যে দুটি রোপওয়ে এবং কয়েকটি প্যাডেল বোট ছাড়া বিশেষ কিছুই নেই। অমরাবতী পার্কে বেশি সময় না কাটিয়ে সন্ধ্যা আমরা পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। দীঘা আসবো আর মাছ ভাজা খাবো না, তাই কি হয়? আমরা চলে গেলাম একটি মাছের কাউন্টারে। সেখানে নানা রকমের মাছের পদ সাজানো আছে, যে যেটা চাইছে তাকে সেটাই ভেজিয়ে বা রোস্ট করে দিচ্ছে। আমরা এখান থেকে 1 প্লেট চিকেন আর একটা সামুদ্রিক মাছের পদ নিয়েছিলাম, বেশ ভালো ছিল খেতে। আজ আমাদের ফেরার পালা, তাই খুব সকাল সকাল উঠে আমরা পৌঁছে গেছিলাম দীঘার সমুদ্র সৈকতে। সেখানে দেখছিলাম জেলেরা কিভাবে মাছ ধরে। সত্যি ওই সকালবেলায় জেলেদের মাছ ধরা দেখতে খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আমরা ফিরে এলাম হোটেলে। হোটেল থেকে চেক আউট করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আমাদের 3 দিনের দীঘা ভ্রমণ পর্ব এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন একটি জায়গার সন্ধান নিয়ে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।